My loving students and my loving followers, today again I am here to help you learning translation, isn't it? Uh, in my last class, there I also did how to do translation, isn't it? আমাদের এই যে ট্রান্সলেশন শেখার যে পার্ট মেইনলি আমাদের কি দরকার টেন্স ভয়েস কারণ আমাদের ট্রান্সলেশন করতে গিয়ে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি আমাদের ভার্বটা কিভাবে বসাবো ক্লিয়ার এবং আমি আমার আগের ক্লাসগুলোতে দেখবে যে আমি সেখানটায় প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ইজন্ট ইট অ্যাক্টিভ প্যাসিভ নেগেটিভ ইন্টারোগেটিভ কি করে তৈরি করতে হবে সেগুলো সব আমি আমার পূর্বের ক্লাসগুলোতে করে দিয়েছি কিন্তু সেখানে আমাদের গ্রামার আলোচনাটা যথেষ্ট হয়েছে বিভিন্ন বিষয় আলোচনা হচ্ছে সেখানটায় তোমরা শিখছো এটাও ঘটনা কিন্তু তার প্রয়োগটা ঘটাতে হবে আমাদের একটা কিছু শিখে বসে থাকলে তো হবে না তার প্রয়োগ ঘটাতে হবে প্রয়োগটা আমরা কোথায় ঘটাবো আমরা কি করে একটা বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে কনভার্ট করব যখন আমরা লিখব সেক্ষেত্রেও যেমন ঠিক আবার যখন বলবো তখনও আমাদের বাংলাতেই আসবে যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা তাহলে আমাদের একটা বাক্য যখন আমরা বলতে যাব বা লিখতে যাব সেই বাক্যটা প্রথমে আমাদের মাথাতে বাংলাতে আসবে না মাতৃভাষাতে আসবে সেটাকে এরপরে আমাদের ইংরেজিতে কনভার্ট করতে হবে সেই কনভার্সনটাকে আমরা কি বলছি ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ইজন্ট ইট তাহলে সেটা কত সহজে আমরা করব আমরা অনেক গ্রামার শিখে থাকলে তার মানে এই নয় যে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে যদি আমি বলি যেটাকে ইংরেজিতে বলো বা লেখো তুমি কিন্তু সহজে করতে পারবে না যদি না তুমি সেই গ্রামারের বিষয়বস্তু যা তোমরা শিখেছো বা শিখতে থাকবে সেগুলোকে সময় মতো যদি প্রয়োগ না করো আমি সেই জায়গাটাকে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি যে কত সহজে তোমরা ট্রান্সলেশনটা করতে পারো একটা জিনিস দেখো গতকাল আমি কি করেছি এই যে আমি কি লিখেছি বাংলা ক্রিয়াপদের দেখো ফলো করো বাংলা ক্রিয়াপদের উচ্চারণ অনুযায়ী ইংলিশ ভার্বের ব্যবহার কত সোজাভাবে বললাম কি বললাম বাংলা ক্রিয়াপদ অর্থাৎ বাংলায় একটা বাক্য আসলো তোমাদের কাছে সেই বাক্যের যে ক্রিয়াপদ যে শব্দের দ্বারা কাজ বোঝায় সেই ক্রিয়াপদের উচ্চারণটা দেখো অর্থাৎ ক্রিয়াপদটার শেষ ধ্বনি দেখো সেই ধ্বনি অনুযায়ী তোমার ইংরেজিতে যখন তাকে বলবে বা লিখতে যাবে তখন ইংরেজির ভার্বটার গঠনটা কি হবে সেটা যদি একবার তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে দেখবে গ্রামারের অনেক কিছু না জেনেও তুমি খুব সহজে একটা বাক্য বাংলা থেকে ইংরেজিতে লিখতে পারছো আবার বলতেও পারছো ক্লিয়ার ব্যাপারটা তো আমার সে লাস্ট ক্লাসে যেখানে আমি এই প্র্যাকটিসটা শুরু করেছি সেখানটায় অলরেডি আমি এই উচ্চারণ গুলো আমি কিন্তু করে ফেলেছি ঠিক আছে দেখো ই এ ও অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষ ধ্বনি যদি তোমরা ই এ ও পাও তার মানে কি বলেছি সে আসে তুমি যাও আমি খাই তাহলে এই যে খাই যাও আসে তাহলে এগুলার এই ক্রিয়াপদগুলোর শেষ উচ্চারণ ই এ ও হলে তুমি কিভাবে সে ওই বাক্যটাকে সহজে ট্রান্সলেট করবে সেটা আমার আগের ক্লাসে আলোচনা হয়েছে সেখানে তেছি তেছো তেছে অর্থাৎ সে যাইতেছে আমি আসিতেছি এই ধরনের যদি বাংলা ক্রিয়ার শেষ ধ্বনি এই উচ্চারণগুলো পাও কিভাবে বাক্য করবে আমি সেটা করেছি ঠিক তেমনি ভাবে ছি ছে ছো এদের ক্ষেত্রেও তুমি বাক্যটাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবে সেগুলো আমি আমার আগের ক্লাসে দেখিয়েছি অর্থাৎ এই সেটটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্সের সেট ক্লিয়ার ব্যাপারটা এই সেটগুলো নিয়ে কিভাবে বাক্য গঠন করবে সেগুলো কিন্তু আমার আগের ক্লাসে আলোচনা হয়েছে আজকে দেখো এই যে সেন্সটা তোমরা পেয়েছো এটাকে আমরা বলি অ্যাক্টিভ অর্থাৎ এই ধরনের উচ্চারণ বিশিষ্ট বাংলার ক্রিয়াপদ যদি পাও তাহলে বাক্যগুলো কিভাবে তোমরা তৈরি করবে সেটা সবসময় অ্যাক্টিভ
সেন্টেন্স গঠনকে ফলো করবে, অর্থাৎ এক্ষেত্রে কর্তা নিজে কাজ করে। যেমন মনে করো সে আসে, তাহলে আসার সাথে এ উচ্চারণ, সে আসে, তাহলে সে সাবজেক্ট, সে নিজেই কাজটা করে, অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন এই উচ্চারণগুলো কিন্তু আমরা পাবো বাংলা ক্রিয়াপদের শেষ ধ্বনি হিসাবে। ঠিক আছে, তখন আমরা কিভাবে করব সেটা আমরা লিখে রেখেছি। আজকে দেখো, তার মানে এগুলো সব অ্যাক্টিভ ভার্বের উচ্চারণ, মাইন্ড ইট, এগুলো সব অ্যাক্টিভ ভার্বের উচ্চারণ। ঠিক আছে, ভার্বের উচ্চারণ, ক্লিয়ার? এগুলো আমি আগেও করেছি, আমার আগের ক্লাসগুলো ফলো করলেও দেখবে একই কথা বলা আছে। আমি শুধু ট্রান্সলেশন কত সহজে করবে আমি সেই জায়গাটায় চলে যেতে চাচ্ছি। দেখো এখানে কি বলছি, আজকে আমরা যেটা করব সেটা প্রেজেন্ট টেন্সই করব। এটা প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভের উচ্চারণে করেছি, আজকে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ উচ্চারণটা পাবো, প্যাসিভ সেন্সটাকে আজকে আমরা পাবো, যখন সাবজেক্ট গুরুত্ব পায় না, যেখানে কাজটাকে করা হয়। ঠিক আছে, এখানে কর্ম গুরুত্ব পায়, কাজটা করা হয়। ক্লিয়ার? এই সব ক্ষেত্রে তুমি কিভাবে বাক্য গঠন করবে, আমি যদি গ্রামারের অন্যান্য আলোচনা নাও করি, তা শুধু যদি এইটুকু বলি, ভার্বের শেষ উচ্চারণ ই এ ও, অথবা তেছি তেছো তেছে, অথবা ছি ছো ছে, এগুলা পেলে তুমি কিভাবে বাক্য গঠন করবে সেটা যেমন আমার আগের ক্লাসে হয়ে গেছে। এইবার আমি আসছি কোন উচ্চারণগুলো নিয়ে, দেখো কি বলছি। দেখো, বাংলা ক্রিয়ার উচ্চারণ এখানে লেখা আছে। বলছি মূল ক্রিয়া, অর্থাৎ বাংলার যে ক্রিয়াটা, অর্থাৎ বাংলা একটা বাক্য তোমার কাছে এসেছে, তুমি তাকে ট্রান্সলেট করবে, সেই বাক্যটার যে ক্রিয়া আছে, যে শব্দের দ্বারা কাজ বোঝায়, সেই মূল ক্রিয়া যাকে আমরা V1 বলি, যে কোনো মূল ক্রিয়া V1 ফর্মেই থাকে, তাই না? তাহলে তার সাথে যদি তুমি হয় বা যায় এর কোনো একটা যুক্ত দেখো, তাহলে তুমি এই ভার্বের এই ফর্মটা লিখবে। তাহলে আমি একটা উদাহরণ নিই বোঝানোর জন্য। দেখো, আমাকে একটি বই দেওয়া। দেখো এই যে দেওয়াটা, এটা হচ্ছে আমার ক্রিয়া, বাংলায় কি বলবো, ক্রিয়াপদ, যে শব্দের দ্বারা কাজ বোঝায়। আমাকে ক্রিয়াপদ নয়, এর দ্বারা কাজ বোঝায় না। একটি এই শব্দের দ্বারা কাজ বোঝায় না। বই এই শব্দের দ্বারা কাজ বোঝায় না। তাহলে কোন শব্দের দ্বারা কাজ বোঝাচ্ছে, দেওয়া। এটা হচ্ছে আমার মূল ক্রিয়ার উচ্চারণ, দেওয়া, V1। এর সাথে তুমি যদি দেখো হয় পেয়ে গেলে, হয়, তার মানে দেওয়ার সাথে তুমি হয় যদি যুক্ত পাও, এই যে আমি বলছি মূল ক্রিয়া দেওয়া, তার সাথে যদি তুমি হয় অথবা যায়, এই দুটার কোনো একটা যদি এইভাবে যুক্ত হতে দেখো, তাহলে বুঝবে এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভে করতে হবে। ক্লিয়ার? আমার সিম্পল প্রেজেন্টের নাম আমার জানার দরকার নাই, শুধু যদি এইটুকু পাই, তাহলে আমার ভার্বের যে ফর্মটা, সেই ফর্মটা আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে এইখানটায় আমার, এটা আমার ভার্বের ফর্মটা কি হবে, দেখো ভার্বের ফর্মটা হবে am অথবা is অথবা আর প্লাস V3। এটা হবে তোমার ভার্বের ফর্ম। এই ফর্মে বাক্যটাকে আমার লিখতে হবে। তাহলে দেখো, আমাকে আই, তোমরা তো জানো সাবজেক্ট আমি হলেও আই, আবার আমাকে হলেও আই বসাতে হবে। কেন? এই যে আই, উই, ইউ, এদেরকে বলে সাবজেক্টিভ প্রোনাউন। এরা সবসময় বাক্যের শুরুতে বসবে। সে তোমার আমি হলেও আই, আমাকে হলেও আই, মনে রেখো, এটা আমি আগেও আমার ক্লাসে করিয়েছি। তাহলে আয়ের সাথে কোনটা বসাবো, এম বসাবো। ক্লিয়ার? এইবার দেখো, আমাকে এটা অ্যামিজারের কোনো একটি বসানোর পরে আমাকে সাথে সাথে V3 বসিয়ে দিতে হবে। V3টা কি আছে, দেওয়া। দেওয়া হচ্ছে গিভ, তার V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়ে যাবে, V3 জায়গায় কি হয়ে যাবে, দেখো V3 জায়গায় হয়ে যাবে গিভেন। গিভেন, এটাকে আমি কি বলবো, V3। তাহলে আই অ্যাম গিভেন, আমাকে দেওয়া হয়, কি দেওয়া হয়, এ বুক। দেখো কত সহজে, দেখো এ বুক, এটা তোমরা জানো, যদি তোমাকে লিখতে হয় একটি বই, এটা তোমরা লিখতে পারো এ বুক, কোনো সমস্যা নাই।
আমাকে আই, এটাও তোমরা লিখতে পারো। শুধুমাত্র দেওয়া হয়ের জন্য ভার্বের এই গঠনটা মুখস্থ করে নাও। যদি মূল ভার্বের সাথে হয় বা যায় থাকে, তাহলে অ্যাম ইজ আর এর একটি বসবে সাবজেক্ট অনুযায়ী, আর ভার্বের থার্ড ফর্ম গিভেন হবে, বাকি যেটা পড়ে থাকবে সেটা বসিয়ে দাও। শেষ বাক্য গঠন। ক্লিয়ার? এইবার দেখো আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো, তোমাকে খেলার মাঠে দেখা যায়। তাহলে মূল ভার্বটা কি? দেখা। এটা আমার মূল ভার্ব, যে শব্দের দ্বারা কাজ বোঝায়। এই বাক্যটার ক্রিয়াপদ কোনটা? দেখা। এটা হচ্ছে মূল ক্রিয়াপদ। এবার এই দেখার সাথে তুমি কি পেয়ে যাচ্ছ? যায়। যখনই দেখলা দেখা মূল ক্রিয়ার সাথে হয় বা যায়, তখনই বুঝে গেলা এখানে তোমার ভার্বের গঠন কি হবে? অ্যাম ইজ আর ভিত্রি। এইটুকু যদি তোমাদের মুখস্থ থাকে, তাহলে এই ধরনের ক্রিয়ার উচ্চারণ বিশিষ্ট বাক্য এলেই তুমি খুব সহজে তাকে ট্রান্সলেট করতে পারবে, আবার ইংরেজিতে বলতে গেলে সেটাও পারবে। তাহলে তোমাকে ইউ বসিয়ে দাও। ক্লিয়ার? এইবার কি আছে? ইউ এর সাথে কি হবে? অ্যাম ইজ আর এর আর হবে। এবার দেখা যায়, দেখা ক্রিয়াপদটা সি, তার ভিত্রি হয়ে যাবে, তাই না? তাহলে সিন, তাহলে এটা আমার কাছে ভিত্রি হয়ে গেল। তাহলে অ্যাম ইজ আর এর একটি, তারপরে ভিত্রি, তাহলে ইউ আর সিন, তোমাকে দেখা যায়। কোথায় দেখা যায়? খেলার মাঠে, তাই না? ইন দা প্লেগ্রাউন্ড করে দাও। প্লেগ্রাউন্ড। ক্লিয়ার? তাহলে ইউ আর সিন ইন দা প্লেগ্রাউন্ড, তোমাকে খেলার মাঠে দেখা যায়। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা তাহলে বুঝে গেলা যে মূল ভার্বের সাথে হয় বা যায় থাকলে আমাকে সরাসরি ভার্বের গঠনটা মুখস্থ করে নাও। অ্যাম ইজ আর এর কোনো একটি, আর ভার্বের থার্ড ফর্ম। আর এই সাবজেক্ট আর এটা বসানো তোমার কাছে কোনো ব্যাপার না, এটা অটোমেটিক্যালি তোমাদের চলে আসবে। কিন্তু ভার্বটা উচ্চারণ অনুযায়ী, ক্রিয়াপদের শেষ ধ্বনি অনুযায়ী তুমি ভার্বটার গঠন কি করবে, এইটুকু শিখতে পারলেই দেখো একটা সঠিক বাক্য কত সহজে লিখতে পারছো। ক্লিয়ার? এবার আমি যাচ্ছি 2 নম্বর, যেখানটায় আমি কি পাচ্ছি? মূল ক্রিয়া অর্থাৎ V1 এর সাথে যখন আমি হচ্ছে বা যাচ্ছে, মানে কন্টিনিউয়াস, হইতেছে যাইতেছে যদি যুক্ত থাকে, তার মানে হচ্ছে বা যাচ্ছে এটা যদি যুক্ত থাকে, অর্থাৎ যে কাজটার মধ্যে একটা চলমানতা আছে, কন্টিনিউটি আছে, চলছে কাজটা, এরকম বোঝালে সাধারণত আমরা বাংলা ক্রিয়ার শেষ ধ্বনিটা এই উচ্চারণে আমরা পেয়ে থাকি। হইতেছে বা যাইতেছে, হচ্ছে অথবা যাচ্ছে। ক্লিয়ার? এই ক্ষেত্রে তুমি যদি বাক্যটা পাও, তাহলে তুমি কি করবে? দেখো পরিষ্কার, এইখানটায় আমি লিখে রেখেছি ভার্বের ফর্ম তখন কি হবে। তখন অ্যাম ইজ আর এর একটা বসাবে, তারপর বিং বসাবে, তারপর ভিত্রি বসাবে। এইটুকু যদি তোমার জানা থাকে যে বাংলা ক্রিয়ার শেষ ধ্বনি সেটা যদি হচ্ছে বা যাচ্ছেতে থাকে, তাহলে খুব সহজেই আমাকে এই ভার্বের গঠন মুখস্থ থাকলে আমি সহজে বাক্য তৈরি করতে পারবো। তাহলে চলো আমরা উদাহরণ নিয়ে ব্যাপারটাকে শেখার চেষ্টা করি। দেখো, কাজটি করা হচ্ছে, মানে হইতেছে, কাজটি করা হচ্ছে এখন। কাজটি করা হচ্ছে এখন। ক্লিয়ার? তাহলে তুমি দেখো এখানে ভার্ব কোনটা? মূল ভার্ব, বাংলা ক্রিয়ার মূল ক্রিয়ার ধ্বনিটা কি আছে? করা। তার সাথে তুমি কি পাচ্ছ? হচ্ছে। যদি মূল ভার্বের সাথে হচ্ছে বা যাচ্ছে এটা পেয়ে যাও, তাহলে তুমি বুঝতে পারবে মূল ভার্বের সাথে কিন্তু হতে হবে। যদি এরকম থাকে সে যাচ্ছে বাজার, তাহলে কিন্তু আবার এটা হবে না। আসলে সে যাচ্ছে বাজার, সেই যাচ্ছে আর মূল ক্রিয়ার সাথে
থাকা যাচ্ছে এক নয়। মূল ক্রিয়া কোনটা? যেই শব্দটার দ্বারা কাজ বোঝাচ্ছে সেটা মূল ক্রিয়া, তার সাথে তোমার বাড়তি আসতে হবে হচ্ছে বা যাচ্ছে, তাহলেই একমাত্র তুমি এই যে ফর্মটা আমি লিখে রেখেছি ভার্বের, এটা তুমি ইউজ করতে পারো। তাহলে দেখো কাজটি, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, আর টি বা টা দিয়ে যদি নির্দিষ্ট করা থাকে তাহলে আর্টিকেল দিয়ে শুরু করতে হবে, দি আর্টিকেল দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে দি ওয়ার্ক, ক্লিয়ার, ডেফিনিট আর্টিকেল, দি ওয়ার্ক হয়ে গেল কাজটি। এইবার তোমাকে কি বসাতে হবে? এম ইজ আর এর কোন একটি, তাহলে এটা আমার সিঙ্গুলার থার্ড পারসন আছে, তাহলে ইজ হবে, ঠিক আছে? তাহলে এম ইজ আর এর কোন একটি বসাতে বলছে, তাহলে আমাকে কি বসাতে হবে? ইজ বসাতে হবে। কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে ইজ ফলো হয়। তারপরে তোমাকে কি বসাতে হবে? বিং, বিইআইএনজি, বিং। তারপরে কি বসাতে বলছে? ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে করা ইংরেজি যদি ডু হয় তাহলে তার 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল কি হবে? ডান, V3, ক্লিয়ার? তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং ডান নাও, নাও মানে এখন। তাহলে এটাও তোমার জানা আছে, দ্য ওয়ার্ক এটাও তোমার জানা আছে। শুধু করা হচ্ছে জন্য ভার্বের গঠনটা যদি তোমার মুখস্থ থাকে যে এম ইজ আর এর কোনো একটি, তার সাথে বিং, তারপরে V3, তাহলে দেখবা খুব সহজে এই ধরনের বাক্যগুলো ট্রান্সলেট করে ফেলতে পারছো। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো আর একটা উদাহরণ আমরা নিই, পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। তাহলে দেখো, টাকা অনেক অর্থ, ঠিক আছে, ব্যয় করা হইতেছে, তার মানে হচ্ছে, অনেক টাকা ব্যয় করা হচ্ছে বা হইতেছে। তাহলে মূল ভার্ব আগের মতোই তোমার করা, তার সাথে তুমি হচ্ছে বা হইতেছে, তাহলে একইভাবে তুমি করতে পারো। তাহলে আমার অনেক অর্থ, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি? মাছ মানি, ক্লিয়ার? মাছ মানি, মানি কিন্তু কখনো মেনি হবে না, খেয়াল রাখবে। মানি, টাইম, এগুলো সব আনকাউন্টেবল নাউন, সবসময় মাছ দিয়ে করতে হবে। মেনি রুপিস হতে পারে, রুপিস কাউন্টেবল, কিন্তু মানি মাছ দিয়ে করতে হবে। মাছ মানি এটা সিঙ্গুলারে আছে, ওকে? তাহলে আমি কি করব? ইজ, ক্লিয়ার? এবার দেখো কি বসাতে বলছে? বিং, ক্লিয়ার? ফর্মটা বসাচ্ছি, কেন? করা হইতেছে, এই ভার্বের এই ফর্মটা আমার আনতে হবে। তাহলে অ্যামিজারের কোনো একটি বসালাম, তারপরে বিং বসালাম, তারপরে এই যে ব্যয় করা ক্রিয়াপদটা, ব্যয় করা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যয় করা, এটা তোমার মূল ক্রিয়া, তার সাথে হইতেছে। তাহলে এই ব্যয় করা ইংরেজি আমরা কি জানি? স্পেন্ড, এর থার্ড ফর্ম কি হবে? স্পেন্ড, অ্যাকচুয়ালি স্পেন্ড, এসপিএনডি, তার সাথে থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্মে আমরা ডিটাকে টি করে দিই। তাহলে মাছ মানি ইজ বিং স্পেন্ট, অনেক টাকা ব্যয় করা হইতেছে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো আর একটা উদাহরণ আমরা নিই, ঠিক আছে? তোমাকে দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে খেলার মাঠে,
খেলার মাঠে। ঠিক আছে, তোমাকে দেখা যাচ্ছে খেলার মাঠে। ক্লিয়ার? তাহলে দেখো, দেখা হচ্ছে আমার মূল ভার্ব, তার সাথে যাচ্ছে, তার মানে আমার কি ভার্বের গঠন কি হবে? অ্যামিজারের সাথে বিং ভার্বের থার্ড ফর্ম। তাহলে তোমাকে ইউ, ইউ এর সাথে আর, অ্যামিজারের কোনটা ইউ এর সাথে যাবে? আর, তারপরে ফর্মুলা কি আছে? বিং, বসায় দাও। তাহলে ইউ আর বিং। এবার দেখা, সি, তার ভিতরি, তার মানে সিন। তাহলে ইউ আর বিং সিন, তোমাকে দেখা যাচ্ছে। এবার বলো খেলার মাঠে, ইন দা প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড। ঠিক আছে, ইন দা প্লেগ্রাউন্ড। দেখো কত সহজে, যদি তুমি ক্রিয়ার শেষ ধ্বনি, দ্যাট ইজ ক্রিয়ার যে শেষ উচ্চারণ, সেটাকে ফলো করো এবং সেই উচ্চারণ অনুযায়ী ইংরেজি ভার্বের গঠনটা কি হবে সেটা যদি একবার জেনে ফেলতে পারো, তাহলে দেখবা খুব সহজে, অনেক কিছু না জেনেও তুমি কিন্তু ট্রান্সলেট করে ফেলতে পারো এবং খুব সহজেই তোমাদের ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে এবং তোমরা খুব সাহস করবে যে চলো আমরা লিখি বা আমরা ইংরেজিতে কথা বলি। এই যে আর বিং সন, এটাকে আমরা কি, আর বিং সিন, এটাকে আমরা কি বলবো? ভার্ব, তাই না? টোটালটাকে আমরা ভার্বের গঠন বলবো। কখন? যদি দেখি মূল বাংলায় মূল ক্রিয়ার উচ্চারণের সাথে যাচ্ছে বা হচ্ছে থাকে। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা এবার 3 নম্বর নিয়ে আলোচনা। দেখো এখন 3 নম্বর নিয়ে আলোচনা করব। মূল ক্রিয়া, তার সাথে যদি তুমি হয়েছে বা গিয়েছে পাও। ক্লিয়ার ব্যাপারটা? মূল ক্রিয়া, তার সাথে যদি তুমি শেষ উচ্চারণ হিসাবে হয়েছে বা গিয়েছে পেয়ে যাও, তাহলে বুঝবে তোমাকে এই ভার্বের এই ফর্মটাকে তখন তোমার মুখস্থ করে নিতে হবে। এই ফর্মটার মধ্যে কি আছে? হ্যাজ অথবা হ্যাভ। হ্যাজটা কখন বসাবে? থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট, আর অন্য সবার ক্ষেত্রে হ্যাভ হবে। থার্ড পারসন সিঙ্গুলার কি আমার আগের ক্লাসে বিস্তর আলোচনা হয়েছে, সেখান থেকে সহজেই দেখে নিতে পারবে। তাহলে চলো আমরা একটা সেন্টেন্স নিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখো, আমাকে একটি বই দেওয়া হয়েছে। দেখো, তার মানে মূল ভার্বটা কি আছে? V1, আর তার সাথে কি পাচ্ছ? হয়েছে বা গিয়েছে। হয়েছে বা গিয়েছে যদি মূল ভার্বের সাথে চলে আসে, তাহলেই কিন্তু তুমি বুঝবে এটা কি হবে তোমার, এটা তোমার এই ফর্মে লিখতে হবে। এটাকে বলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার ভার্বে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলো, আমাকে আই, আয়ের সাথে তোমার কি লিখতে হবে? হ্যাজ হ্যাভের হ্যাভ। এখানে হ্যাজ লিখবো না, কারণ আই হচ্ছে আমার ফার্স্ট পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার হইলেই এখানে হ্যাজ হবে, আদারওয়াইজ সবার ক্ষেত্রে হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ, তারপরে কি লিখতে বলছে? বিন লিখে ফেলো। জাস্ট এগুলো মুখস্থ থাকবে, পরপর বসাও। আই হ্যাভ বিন। এবার বলছে ভার্বের থার্ড ফর্ম বসাও। এখানটায় ভার্বটা কি আছে? দেওয়া, তার থার্ড ফর্ম কি হবে? গিভেন। তাহলে মূল ভার্ব হচ্ছে গিভ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন। তাহলে আই হ্যাভ বিন গিভেন, আমাকে দেওয়া হয়েছে একটি বই, এ বুক। দেখো পরিষ্কার হয়ে গেল। তাহলে আই আমি জানি, আমি বা আমাকে আই বসাবো, আর একটি বই এ বুক সেটাও জানি। শুধুমাত্র দেওয়া হয়েছে এই যে বাংলা ক্রিয়ার মূল ক্রিয়ার সাথে যদি হয়েছে বা গিয়েছে থাকে, তাহলে তুমি খুব সহজে ভার্বের এই যে স্ট্রাকচারটা এটা মুখস্থ করে নাও, যে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন, তারপরে ভিত্রি। এটা হচ্ছে টোটাল ভার্ব স্ট্রাকচার। হোয়েন তোমার, হোয়েন ইউ গেট দিস টাইপ অফ প্রোনাউন্সিয়েশন, যখন তুমি বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ এই টাইপের পাচ্ছ।
ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো কত সহজে আমরা এই ট্রান্সলেশনগুলো করে ফেলতে পারছি। ক্লিয়ার? শুধু তোমাদের মনে রাখতে হচ্ছে যে বাংলা ক্রিয়ার, কেন আমরা বাংলার ক্রিয়া বা বাংলা একটা বাক্যের উপরে জোর দিচ্ছি, এটা তো খুব পরিষ্কার না যে আমাদের মাদার টাং তো ইংলিশ নয়। আমরা যেটাই কথা বলি না কেন, আমাদের মাদার টাং দিয়েই তো আমাদের ভাবতে হয়, আমাদের মাদার টাং দিয়েই তো আমাদের এক্সপ্রেশন। কিন্তু এখানে আমরা ইংরেজি ভাষা শিখতে যাচ্ছি, ইংরেজি ভাষায় যাতে আমি লিখতে পারি, ইংরেজি ভাষা পড়ে যাতে বুঝতে পারি, ইংরেজি ভাষা যাতে কথা বলতে পারি, যেটাই আমরা করতে যাই না কেন সেটা আমাদের প্রথমে আমাদের মাতৃভাষাতেই আমাদের মাথায় আসবে। ফলে সেইটাকে গুরুত্ব দিয়ে তার সাথে তোমাকে ইংরেজি গ্রামার যা যা শিখছো তার প্রয়োগটা ঘটাতে হবে। তাহলেই দেখবে যে বাস্তব ক্ষেত্রে, অর্থাৎ when you are in real field to express your emotion in the form of writing or in the form of talking, only then you will be successful to express everything correctly. ক্লিয়ার ব্যাপারটা? সেই জন্য কিন্তু আমরা এইভাবে শেখার চেষ্টা করছি। ক্লিয়ার? এবার দেখো আমি আর একটা এক্সাম্পল নিই। দেখো তার, ঠিক আছে, বইটি পাওয়া গেছে, কোথায়? স্কুলে। ক্লিয়ার? দেখো এখানে মূল ভার্ব, বাংলায় যে শব্দের দ্বারা কাজ বোঝায় সেটাই আমার বাংলার মূল ক্রিয়া, সেটা সবসময় V1 ফর্মেই থাকে। তাহলে পাওয়া, এবার পাওয়ার সাথে যদি তুমি দেখো হয়েছে বা গিয়েছে থাকে, তাহলেই বুঝবে তোমাকে এই ফর্মটাকে ইউজ করতে হবে। এখন যদি বলো, যেমন তুমি যদি এই কথাটা বলো সে গেছে, একটু খেয়াল করে নাও, সে গেছে বাজার। যদি মনে করো এইরকম একটা বাক্য পেয়েছো, সে গেছে বাজার, তুমি বলবে এখানে তো গেছে আছে, তাহলে এই গেছে আর এই গেছে কিন্তু এক নয়। খেয়াল করো এইখানে কিন্তু, এখানে যেমন গেছের আগে পাওয়া মূল ভার্বটা এখানটায় আছে, আর এইখানে গেছের এখানটায় কিন্তু কোনো মূল ভার্ব নেই। এই গেছে, সে গেছে বাজার, ক্লিয়ার? এখানে কিন্তু এই জিনিসটা নেই। ক্লিয়ার? এটা আমার প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে করতে হবে। সে গেছে, এই যে ছে ছি ছো ফর্মে যাবে, এটা সে গেছে, এই যে ছে এই ফর্মে যাবে। ক্লিয়ার? কিন্তু যখনই দেখবে মূল ভার্বের তা আগে এসে গেছে, তারপর তোমার গেছে বা হয়েছে এই উচ্চারণটা আসলো, তখন বুঝবে প্রেজেন্ট পারফেক্টেরই প্যাসিভে করতে হবে এবং তার গঠন হবে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন, তারপরে ভিত্রি। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এইটা থাকলে আমরা কি বলতাম? অ্যাক্টিভে করতাম, হি হ্যাজ গন টু মার্কেট, এইটা করতাম আমরা। ক্লিয়ার? হি হ্যাজ গন টু মার্কেট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা আমার আগের ক্লাসেই দেখানো আছে। ছি ছো ছে উচ্চারণ বিশিষ্ট বাংলা ক্রিয়া। ক্লিয়ার? তখন তুমি এইটা করবে। কিন্তু যখন তোমার এইরকম ভাবে গেছে বা হয়েছের আগে ওই ভার্বটির মূল ফর্মটা বসে আছে, তখনই বুঝবে এটাকে তোমাকে প্যাসিভে করতে হবে। ওকে? তখন তার গঠনটা কি হয়ে যাবে? আমরা জানি হ্যাজ অথবা হ্যাভ, যেমন তার বইটি, হিজ বুক, ফলো করো, হিজ বুক, এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার, মাইন্ড ইট। তাহলে আমার কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়ে যায়, এছাড়া অন্য সবার ক্ষেত্রে হ্যাভ হবে। হ্যাজের পরে কি বসাতে হবে? বিন বসাতে হবে। এই যে ফর্মটা এখানে লিখে রেখেছি পরপর। তাহলে হিজ বুক হ্যাজ বিন পাওয়া গেল, ফাউন্ড, পাওয়া গেছে, ফাউন্ড। তাহলে হিজ বুক হ্যাজ বিন ফাউন্ড, কোথায় পাওয়া গেছে? স্কুলে, তাহলে ইন স্কুল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো তুমি তার বই, হিজ বুক, এটা খুব ভালো জানো, এটা আমার সাবজেক্ট, এটাকে তোমার লেখাটা কোনো প্রবলেম নেই। স্কুলে, এটা তোমার
মানে দ্যাট ইজ কমপ্লিমেন্ট নট অবজেক্ট, এটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। এটার নাম কি আমাদের জানা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই অংশটা যখন ছিল স্কুলে তাহলে স্কুল লিখতে হবে এটা আমরা বুঝে গেছি। এখন তার আগে ইন করলাম কেন? যখন তুমি দেখবে কোনো অবজেক্টে এ উচ্চারণে চলে যাচ্ছে স্কুলের মধ্যে, তখন আমি তাকে ইন করব। এই প্রিপোজিশন যখন আমি নিয়ে আলোচনা করব তখন এগুলো তোমার কাছে ধরা দেবে। বাট শুধু ইনটা ইন হবে না, অন হবে না, বিফোর হবে না, আফটার হবে, এইটুকু জায়গা তোমাকে ডিস্টার্ব করতে পারে। ওকে, আদারওয়াইজ তোমার হিজ বুক আর স্কুল নিয়ে তোমার কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? তাহলে আমার সমস্যাটা সবসময় কোথায় হবে? ভার্বের স্ট্রাকচারটা কি হবে, সেই স্ট্রাকচারটা আমি কি দেখে বসাবো? বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণকে দেখে তুমি ইংরেজি ভার্বের ব্যবহারটা করবে। ক্লিয়ার? এবং তার ব্যবহার পদ্ধতিগুলা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে আজকে আমরা যতগুলো উচ্চারণ নিয়েছিলাম বাংলা ক্রিয়া, খাওয়া হয়, দেখা যায়, এসব ক্ষেত্রে আমরা কি দেখো, খাওয়া হয়, দেখা যায়, এরকম থাকলে আমরা বুঝবো এটাকে কি ফর্মে লিখবো, অ্যামিজারের কোনো একটি আর ভিত্রি ফর্ম। ঠিক আছে? যেমন মনে করো দেখা যায়, ক্লিয়ার? এটাকে আমি কি লিখবো? অ্যামিজার, যে কোনো একটি লিখবো, এম ইজ আর লিখবো প্লাস ভিত্রি, তার মানে দেখা, সিন। ক্লিয়ার? এখন অ্যামিজার কোনটা হবে সেটা এইখানে সাবজেক্টটা কি সেটা দেখে নিতে হবে, সেই অনুযায়ী আমি এটা টিক মার্ক দিয়ে দিব কোনটা হবে। আরগুলো সব ঠিকই আছে। ঠিক তেমনি মূল ক্রিয়া ক্রিয়াপদটার সাথে হচ্ছে বা যাচ্ছে থাকলে আমাকে এই ফর্মটা ইউজ করতে হবে, অ্যামিজার বিং ভিত্রি। ক্লিয়ার? আবার দেখো মূল ক্রিয়া খাওয়া হয়েছে, দেখা গিয়েছে, যখনই দেখবে মূল ক্রিয়ার সাথে হয়েছে বা গিয়েছে আছে তখন তোমার এই ফর্মটা মুখস্থ করে নাও, হ্যাজ অথবা হ্যাড, তারপরে বিন, তারপরে ভিত্রি। ক্লিয়ার? এইভাবে যদি তুমি বাংলা ক্রিয়ার উচ্চারণের সাথে ভার্বের গঠনটা যদি একবার মুখস্থ করে নিতে পারো তাহলে দেখবে অনেক সহজে তোমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছো আর কি, এবং বলতেও পারছো। এবং দিস ইজ আওয়ার অনলি মোটো, হাউ ইউ ক্যান লার্ন টু ট্রান্সলেট from Bengali to English and try to talk from Bengali to English, isn't it? কত সহজভাবে এগুলা তোমরা করে নিতে পারো, এটাই আমাদের কিন্তু উদ্দেশ্য। আর গ্রামার তো আমাদের শিখবই, সেটা তো আমাদের প্রতিদিনের গ্রামারের কেস চলছে, প্র্যাকটিস সেট হচ্ছে, অনেক কিছু সেখানে চলছে, কিন্তু অ্যাট দি সেম টাইম সেন্টেন্স গঠন তোমাকে কিন্তু ইমিডিয়েটলি সাইড বাই সাইড শিখতে হবে। আদারওয়াইজ শুধু গ্রামার, তোমাকে কিন্তু হয়তো অনেক গ্রামার জেনে গেছো বাট স্টিল ইউ আর ল্যাগিং বিহাইন্ড মেকিং ইংলিশ সেন্টেন্সেস, ইজন্ট ইট? ফলে হচ্ছে কি আমাদের এইভাবে প্রয়োগগুলো ঘটিয়ে ঘটিয়ে খুব তাড়াতাড়ি আমাদের ইংরাজি লেখা এবং বলতে পারার জায়গাটাকে রেডি করতে হবে, কনফিডেন্স গ্রো করতে হবে আমাদের মধ্যে। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝেছো। তো ফলো করো নেক্সট ক্লাস, এবং আমার এই আলোচনাগুলো যদি তোমাদেরকে হেল্প করে আরো বেশি করে জানতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবে এবং শেয়ার করবে, কারণ তোমাদের মতো অনেক ছেলে মেয়ে রয়েছে, যদি তারাও কিছুটা হেল্প পায় আমার এই ক্লাসগুলো থেকে। ওকে, কিপিং অল দিস থিংস ইন ইউর মাইন্ড, do only two things, isn't it? তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হলো। Stay well, have a good day.